আজকের যে সেমিনার, বিশেষ করে টেকসই, আমরা ইতিমধ্যেই আপনারা নিশ্চয় অবগত হয়েছেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি নির্বাচনে ইশতেহারও যেমন ঘোষণা করেছিলেন এবং জাগোবাহে তিস্তা বাঁচাই সেই আন্দোলনের সময় কিন্তু উনি সেই শুধু লন্ডন থেকে সে এলাকার মানুষকে আশ্বস্ত করেছিলেন যে আমরা সরকার গঠন করলে অবশ্যই তিস্তা মহাপরিকল্পনা বা তিস্তার যে সমস্যা সেই সমস্যাগুলো আমরা সমাধান করবই। এবং গত বাজেট অধিবেশন সহ প্রতিটি সেশনে কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের মাননীয় মন্ত্রী এই বিষয়ে সমস্বরে কিন্তু সেই কথাগুলো বলছেন। ইতিমধ্যেই আমাদের বিজ্ঞ আলোচকের মাধ্যমে নিশ্চয় অবগত হয়েছেন যে আমরা 9 সদস্য বিশিষ্ট একটি আমাদের যারা এই বিষয়ে বিশেষজ্ঞ তাদের সমন্বয়ে একটি আমরা কমিটি গঠন করেছি, টেকনিক্যাল কমিটি, যারা কাজ করছেন। এবং সেই টেকনিক্যাল কমিটি আমাদের মাননীয় মন্ত্রী এবং আমাদের দুর্যোগ মন্ত্রীর সমন্বয়ে আমরা 24 সদস্য একটি টিম সে 19 জুন লালমনিরহাট সহ তিস্তার পাড়ে আমরা সফর করেছিলাম এবং সেখানে তারা রিপোর্ট দিয়েছেন। আজকে এই যে আমরা সেমিনারটা এখানে করছি এবং পানি সম্পদ মন্ত্রণালয় এবং বুয়েটের সার্বিক তত্ত্বাবধানে, এখানেই আমাদের বুয়েটের বিসি স্যার যে কথা বললেন, এখানে একটা বিষয় আপনাকে ক্লিয়ার হতে হবে। আমরা কিন্তু এই তিস্তা পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য সেটা যে আঙ্গিকে হোক, যেভাবেই হোক, আমরা কিন্তু বারবার একটা স্লোগান দিয়েছি, সেটা টেকসই, তাই না? সেটার জন্য আমাদের ব্যবস্থাপনা টেকসই হয়। সেটার জন্য কিন্তু আজকে আমরা আপনাদের কাছে এসেছি। হ্যাঁ, আমাদের নদী নিয়ে বিশ্বের চায়না, নেদারল্যান্ড, আমেরিকা আরও বড় বড় দেশ তা অনেক ধরনের নদী নিয়ে সফলতা অর্জন করেছেন। তো এইটুকু আমরা আশ্বস্ত করতে চাই যে এই যে আমাদের তিস্তা, সেই তিস্তা নিয়ে ব্রিটিশ আমলে সেটা 1937 সালে তারা প্রথম সেখানে পরিকল্পনা শুরু করেছিল এই তিস্তার ব্যারেজ বা তিস্তাকে নিয়ে। আজকের সময়ের বিবর্তনে আমরা দেখেছি, বিশেষ করে বিগত দিনে যারা সরকারে ছিলেন তারা অনেকভাবেই এই তিস্তা নিয়ে অনেক কথা বলেছেন। এবং 1983 সালেই কিন্তু যখন একতরফাভাবে ভারত তাদের বিশেষ করে তারা পানি বন্টন করবেন, তারা নিজেরাই বাংলাদেশকে এত পার্সেন্ট দিবেন, তারা এত পার্সেন্ট নেবেন এবং কিছু পার্সেন্ট অবজারভেশন রাখবেন, এই যে পরিকল্পনাগুলো শুরু হয়েছিলেন। এরপরে 96 সালে গঙ্গা চুক্তি হয়েছিল বা ফারাক্কা চুক্তি হয়েছিল, যেটা আগামী 11 ডিসেম্বর সেই চুক্তি মেয়াদ শেষ হবে। সেই সময়ই 2000 আমার জানা মতো 11 সালে একই ধরনের একটি চুক্তি কিন্তু বাংলাদেশের সঙ্গে তিস্তা নিয়ে হওয়ার কথা ছিল। বিভিন্ন রাজনীতির প্রেক্ষাপটে, বিভিন্ন কারণে, যেখানে আমাদের আইন স্যার বলেছেন যে আপনাদের সরকারের কোনো সমস্যা ছিল দুই দেশের, সেখানে আমাদের ইঞ্জিনিয়ারদের কিছু মতপাক্ষের কারণে হয়তো হয় নাই। তা আমরা ইতিমধ্যে আপনাদের আশ্বস্ত করতে চাই, আমি ইতিমধ্যেই আমাদের মাননীয় মন্ত্রীর সঙ্গে আমরা সলা পরামর্শ করেছি। আমরা এই যে তিস্তা টেকসই ব্যবস্থাপনা বাস্তবায়নের পাশাপাশি সেইখানে আমরা ভারতের সঙ্গে আমরা আমাদের তিস্তা চুক্তি যেন আমরা একটা চুক্তি করতে পারি, সেই বিষয়ে আমরা আমাদের যারা এই বিষয়ে টেকনিশিয়ান আছেন, যারা কাজ করেন, তাদেরকে সমন্বয়ে আমরা কাজ করব। আর ইতিমধ্যেই আমি শুধু বলতে চাই যে এইখানে যে আমাদের বিশেষ করে 3 জন আলোচক যারা কিনোট এখানে পরিবেশন করেছেন, সেই পরিবেশনের প্রেক্ষিতে আপনারা অনেকগুলো বিষয় একমত হয়েছেন, অনেকগুলো বিষয় দ্বিমত পোষণ করছেন। আমরা এই আলোচনার মধ্য দিয়ে সেই সারসংক্ষেপটা বের করতে চাই, যেটা এই যে তিস্তা পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে আমরা যেন সঠিক সময়ে সঠিক জায়গায় সঠিক সিদ্ধান্তটা নিতে পারি, যার মধ্য দিয়ে তিস্তা পারে শুধু 1 কোটি মানুষ নয়,
আজকে তিস্তা পরিকল্পনা, তিস্তা আন্দোলন কিন্তু শুধু ওই 5টি জেলায় নয়, আজকে বা রংপুর ডিভিশন নয়, সারা বাংলাদেশের প্রতিটি মানুষের কাছে তিস্তা আন্দোলনটা এবং তিস্তার প্রয়োজনীয়তা এবং তিস্তা ব্যারেজ বা যেভাবে আমরা সেটাকে ঘোষিত করি না এখন সেই জায়গায় চলে গেছে বাস্তবায়ন করার জন্য। কাজেই আমি আজকে বিশেষ করে বিজ্ঞ আলোচকবৃন্দ আপনারা যেভাবে এখানে মতামত দিয়েছেন, আপনাদের মতামতগুলো আমরা ধারণ করেছি এবং আমরা সেই মতামতগুলো আরও আমাদের স্বল্প পরিসরে আমাদের বিশেষ করে দেশে তো থাকবেই, দেশের বাইরেও আমরা পরামর্শ নিতে চাই। কিন্তু আমাদের কথা একটাই, আমরা আমাদের যে এই টেকনিশিয়ানরা আছেন, আমাদের যে বিশেষজ্ঞ আছেন, আমাদের বুয়েটের যে কৃতি ছাত্ররা আছেন, ছাত্রীরা আছেন, তাদের সমন্বয়ে কিন্তু আমরা এটাকে একটা যুক্তির জায়গায় নিয়ে যেতে চাই, যেন সেটা 50 বছর, 100 বছর, 200 বছরও যেন আমরা এটা সুফল পেতে পারি। আর এর পাশাপাশি আমি তো বলতে চাই, এখানে আমাদের অনেকে বলেছেন, আমরা কিন্তু তিস্তার পারে ভাঙন রোধে আমরা এমার্জেন্সি কিন্তু প্রায় এই বছরেই 275টি আমরা 275টি ইতিমধ্যে আমরা এমার্জেন্সি প্যাকেজ আমরা অনেকগুলো বাস্তবায়ন করেছি, অনেকগুলো বাস্তবায়নের পথে এবং আরও কিছু কিছু প্যাকেজ আমরা কাজ করছি, আমরা তাৎক্ষণিকভাবে যেন ভাঙন রোধ করতে পারি। তবে আমি নিজেই গত 1 আগস্ট আমি বিশেষ করে ডিমলা থেকে সেখানে আমি তিস্তার পারে প্রায় 4-5 ঘন্টা আমি সেখানে স্পিড বোর্ডে সেখানে তিস্তার পারে মানুষের সঙ্গে কথা বলেছি, সেখানে বিভিন্ন এলাকায় নেমেছি, দেখেছি। এরপরে আমি 8ই আগস্ট বিশেষ করে কুড়িগ্রাম এবং গাইবান্ধা গিয়েছিলাম, সেখানেও ফুলছড়ি সহ প্রত্যেকটি অনেকগুলো উপজেলা সেখানে গিয়েছিলাম। সেখানে একটা জিনিস এখানে অনেকে বলেছেন যে সেখানকার তিস্তা ওই পাড়ের মানুষ বা ব্রহ্মপুত্রের মানুষ তারা কিন্তু আসলে অনেকগুলো চরের মধ্যে বাড়ি করেছেন, তারা 1 বছর 2 বছর বয়সে পানিগুলো ডুবে যান, পানিবন্দী হন, তারা কিন্তু সেই যুদ্ধ করে সেখানে বেঁচে আছেন। তবে যে বিষয়টা আসছে সেটা হচ্ছে এটাই যে আমাদের তিস্তা যে ব্যারেজ বা তিস্তা প্রকল্প বাস্তবায়ন করতে সময় লাগবে, সেই সময়ের মধ্যে যদি আমরা আমাদের সেই সব কুলের মানুষগুলো, উপকূলের মানুষদেরকে যদি আমরা ওই বিশেষ করে বিভিন্ন প্যাকেজ দিয়ে বা বিভিন্ন বাদ দিয়ে যদি আপাতত তাদেরকে আমরা রক্ষা করতে না পারি, তাহলে কিন্তু ওই তিস্তার যে বাস্তব অবস্থা যে 44টি গেট দিয়ে 615 মিটারের যে ব্যারেজ, সেটা যে আস্তে আস্তে 5.5 কিলোমিটার 6 কিলোমিটার হয়ে গেছে, তাহলে সেটা আবার বিস্তৃত হবে। আমি আশা করব আমরা যেভাবে পানি সম্পদ মন্ত্রণালয় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে আমাদের মন্ত্রী শহীদ চৌধুরী এর নেতৃত্বে আমরা যেভাবে কাজ করছি, আমরা আশা করব আমরা এটা অল্প দিনের মধ্যেই আমরা এই বাস্তবায়নের কাজ শুরু করব ফিজিবিলিটি রিপোর্ট পাওয়ার পরেই, এবং ভাঙন রোধের জন্য আমাদের তাৎক্ষণিকভাবে যতগুলো আমাদের প্রকল্প নেওয়া উচিত সেই প্রকল্প নিয়ে তিস্তা এলাকার মানুষকে আমরা বাঁচাবো, বাংলাদেশকে আমরা সেইভাবে যেমন এইবারকার ভাঙন থেকে বিগত দিনের তুলনায় অনেকভাবে আমরা রক্ষা করার চেষ্টা করেছি, আপাতত আমরা সেইভাবে আমাদের কাজগুলো চালিয়ে যাব। আমি আমার এই আজকের এই সেমিনারে আমার বক্তব্য সুযোগ দেওয়ার জন্য বিশেষ করে আমাদের এই যারা আলোচক, এখানকার যারা কর্তৃপক্ষ, তাদেরকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে এবং সবশেষে যারা বিজ্ঞ আলোচক বৃন্দ এখানে এসে আপনাদের সুন্দর মতামত দিলেন, ইনশাল্লাহ আপনাদের মতামতের ভিত্তিতে আগামী দিনে তিস্তা একটি যৌক্তিক পর্যায়ে এবং একটা যৌক্তিক জায়গায় আমরা টেকসই জায়গায় উপস্থিত হব, যার মধ্য দিয়ে আগামী দিনে বাংলাদেশের এই যে বিশেষ করে ভাটি অঞ্চলের নদীগুলো, আমরা যে উজানের নদীগুলোর বিশেষ যে এলাকায় তাদের আমাদের রসায়নে পড়ি, সেখান থেকে আমরা নিজে বাঁচার জন্য আমরা সেখানে যৌক্তিক পর্যায়ে যাব। এই কথাগুলো বলে আপনাদের সবাইকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।